প্রতিদিন রাতে আমি ঘুমানোর সময় আমার শ্বশুরকে তাঁর পায়ে তেল মালিশ করে দিতে হতো, কারণ তিনি বাঁ পায়ে বাতের ব্যথায় ভুগতেন। তাই শ্বশুরকে যদি মালিশ না করে দেই তাহলে তিনি চিৎকার শুরু করতেন, ব্যথায় চিৎকার করতেন। আর আমি সেই চিৎকার কিছুতেই সহ্য করতে পারতাম না, কারণ আমার শ্বশুরকে সেবা করার মত কেউ ছিল না। কিন্তু শ্বশুরের যেটা অভিনয় ছিল তা আমি জানতাম না, তাই শ্বশুর প্রতি রাতে ব্যথায় চিৎকার অভিনয় করতেন। কারণ আমার শাশুড়ি মারা গেছেন প্রায় ৩ বছর আগে, আর এদিকে আমার স্বামীও বিদেশে প্রবাসে থাকতেন। বাড়িতে শুধু আমি এবং আমার শ্বশুর থাকতাম। আমার শ্বশুরের বয়স যদিও ৫০-এর ঊর্ধ্বে, তারপরেও আমার শ্বশুরকে দেখতে একেবারে একদম যুবকের মতো দেখা যেত। একদিন শ্বশুর খুব জোরে জোরে পায়ের ব্যথায় চিৎকার করছিলেন। আমি ভেবেছি আমার শ্বশুর পায়ের ব্যথায় চিৎকার করছেন, আর তাই আমি শ্বশুরের পায়ে মালিশ করে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে শ্বশুর আমার সাথে যা করেছিলেন তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি নুসরাত জাহান। আমার বর্তমান বয়স 22। আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনের একটি সত্য একটি ঘটনা। আমার বয়স যখন 7, তখন এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামী প্রায় 10 বছর ধরে বিদেশে থাকেন। বিদেশ থেকে 4 মাসের ছুটিতে এসেছিলেন বিয়ের জন্য। আমার বিয়ের কথা আগে থেকেই আমার পরিবারের সাথে ঠিকঠাক ছিল, তাই আমার স্বামী আসা মাত্রই আমাকে বিয়ে করে তার ঘরে তুলে নিয়ে বিয়ের প্রথম দিন যখন আমার স্বামী আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন, তখন আমি একটি জিনিস লক্ষ্য করলাম। হঠাৎ করে তিনি পকেট থেকে কি যেন বের করছেন। আমি তখন খুব চমকে গেলাম। আমি ভাবলাম সেখানে কি, কিন্তু তিনি জিনিসটা বের করে তার হাতের মুঠোয় রেখে দিলেন আর বললেন যে, নুসরাত, তুমি একবার চোখটা বন্ধ করো, তারপর তোমাকে আমি একটি সারপ্রাইজ দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার হাতের মধ্যে কি এটা একটু দেখি। তিনি বলেন, সেটাই তো তোমার সারপ্রাইজ। তারপর আমি এই সারপ্রাইজ পাওয়ার জন্য চোখ বুজলাম। কিছুক্ষণ পর তিনি আমাকে বললেন, এবার চোখটি খোলো। চোখ খোলার সাথে সাথে আমি দেখতে পেলাম তিনি আমার হাতের মধ্যে একটি হীরার আংটি পরিয়ে দিলেন। আমি তো কখনো হীরার আংটি দেখি নাই। আমি খুব খুশি হীরার আংটি পেয়ে। তারপর তিনি বললেন, এটা আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে শুধু তোমাকে খুশি করার জন্য অনেক টাকা ব্যয় করে এনেছি। তুমি কি আমার গিফট পেয়ে খুশি হয়েছ? আমি বললাম যে, মশাই, আমি আপনার গিফট পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ আমি জীবনে কখনো হীরার আংটি বাস্তবে দেখি নাই। আর তাছাড়া আমার জন্ম হয়েছে অতি নিম্নবিত্ত পরিবারে। আপনার সাথে আমার বিয়ে হয়েই জন্য সত্যিকার অর্থে আমি অনেক ভাগ্যবান। আমি বাস্তবে হীরার আংটি দেখতে পেরেছি। তারপর হঠাৎ করে আমি চেয়ে দেখি আমার স্বামী আমার দিকে এমন ভাবে তাকালেন, মনে হল যেন চিরন্তন রোমান্টিক ঘর বলে কথা। তারপর আমিও আমার স্বামীর সামনে এমন ভাবে তাকালাম। কিছুক্ষণ পর দুজনেই অনুভব করলাম, মনে হয় আমাদের মধ্যে প্রাকৃতিকভাবে ভিন্ন কিছু কাজ করছে। কিন্তু আমার স্বামীকে দেখতে যে রকম রোমান্টিক মনে হলো, সে রকম রোমান্টিক না। যখন তিনি আমার ঘনিষ্ঠ হলেন, তখন আমার কাছে মনে হলো যেন একেবারেই তার মধ্যে কিছু নাই, তার মধ্যে যেন কিছুই নেই। আমার কিছু হলো না, বরং সুখের চেয়ে অনেক কষ্ট পেলাম। আমি ভাবলাম প্রথম দিন হয়তো তাই এরকম সমস্যা হয়েছে, কিন্তু এভাবে তার সাথে 4 মাস সংসার করলাম। কিন্তু কোন দিন তিনি আমাকে আমার প্রত্যাশিত কোনো কিছুই করতে পারেন নাই। আমার বিয়ের 4 মাস পর আরিফ একদিন সন্ধ্যাবেলায় আমার কাছে খুব মন খারাপ করে আসলেন। এসে আমাকে বললেন, নুসরাত, আগামী রবিবার আমার ফ্লাইট। তোমাকে ছেড়ে আমার যেতে খুব কষ্ট হবে। তারপরও কি করব? আমার তো সেখানে কাজ। সেখানে না গেলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। নুসরাত, তুমি কোনো চিন্তা করো না,
আমি এইবার গিয়ে 2 থেকে 3 বছর থেকে একবারে চলে আসব। তোমাকে ছাড়া নুসরাত আমার থাকতে খুব কষ্ট হবে। দেখতে দেখতে রবিবার চলে আসলো। রবিবারে আমার স্বামী আমাকে ছেড়ে 3 থেকে 4 বছরের জন্য বিদেশ চলে গেলেন। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর রাত্রি বেলায় শুধু খালি মন এবং শুধু ছট করি, কি করব ভেবে পাচ্ছি না। স্বামী বিদেশ চাইলেও তো আর কোনো কিছু করা সম্ভব না। তারপরও অনেকটা চেষ্টা করলাম কিভাবে আমার মনের আশাগুলো পূরণ করব। নিজের সাথে নিজেই যেন এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছিলাম, নিজের মনে একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আমার দরজাটা একটি টক করে শব্দ হলো। শব্দটা শুনে আমি চমকে উঠলাম। দরজার পাশে আমি তাকিয়ে দেখি আমার সেই আচরণ বা দৃশ্য আমার শ্বশুরমশাই খুব ভালো করে দেখেছেন। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের বয়স খুব বেশি না, হয়তো 50 এর ঊর্ধ্বে হবে। শ্বশুরমশাইয়ের চোখে যখন আমার চোখ পড়ল, তখন শ্বশুরমশাই খুব লজ্জা পেয়ে গেলেন, খুব তাড়াহুড়া করে এখান থেকে চলে গেলেন। আর এদিকে বাড়িতে আর কেউ নেই, আমার শ্বশুরমশাই আর আমি। কিন্তু আমার শ্বশুরমশাই যেভাবে আমার প্রতি নজর দেওয়া, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, পরদিন শ্বশুর রাতে ঘর থেকে আমাকে ডাকছিলেন আর আমায় বললেন, বোমা আমার পায়ে ব্যথা করছে, আমার একটু পায়ে মালিশ করে দাও। আমি শুধু শ্বশুরকে বললাম ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি। শ্বশুর আবার 5 মিনিট পর বললেন, মা আমায় তুমি বাঁচালে। কিন্তু আমি যখন ঘর থেকে বাহির হচ্ছিলাম, তখন আমার শ্বশুরকে দেখলাম তিনি নিজের সাথে নিজেই কথা বলছেন। তিনি বলতে লাগলেন, বোমা আমি তোমায় মিথ্যে বলে আমার যত্ন করে আসলে আমার পায়ে কোনো ব্যথা নাই। আমি পরদিন বাথরুমে স্নান করতে গেলাম। তারপর শ্বশুর আমার পিছু পিছু আসতে লাগলেন। আমি লক্ষ্য করেছিলাম শ্বশুর আমার পিছু পিছু আসছেন, কিন্তু শুধু শ্বশুরকে আমি কিছু বলিনি। কারণ আমি হঠাৎ শ্বশুরকে বললাম, আমি বাথরুমে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? শ্বশুর তখন বললেন, বোমা শরীরটা প্রচন্ড গরম, যে গরম পড়েছে, আমি গরমে ঘুমোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বোমা। আমি বললাম, শ্বশুর আপনি এখন কি করতে পারি? শ্বশুর বললেন, আমার তো হাঁটতে কষ্ট হয়, তাছাড়া আমি নিজে নিজে স্নান করতে অনেক কষ্ট হয়। যদি তুমি আমায় স্নান করিয়ে দিতে তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, আমি আপনাকে স্নান করিয়ে দিচ্ছি। তারপর শ্বশুরকে নিয়ে আমি বাথরুমে গেলাম। তারপর আমার শ্বশুরকে আমি গোসল করিয়ে দিচ্ছিলাম। তখন শ্বশুর বললেন, আমার আজ তোমার শাশুড়ির কথা মনে পড়ছে। আমি তোমার মাঝে আমি আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি তখন শ্বশুরকে বললাম, শ্বশুর আপনি কি বলছেন এসব? আপনি কি বলছেন? আমি ঠিক বলছি বোমা, আমি তোমার মাঝে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? শ্বশুর, এই যে বললাম একটু আগে আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি। বাবা আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আপনার ছেলের বউ, আপনার কি মাথা ঠিক আছে? শ্বশুর বললেন, মা আমার মাথা ঠিক আছে। আমি মনে মনে ভাবলাম, শ্বশুর আবার কি মাথায় সমস্যা হয়ে গেল নাকি? যাই হোক, কিছুদিন পর আমার শ্বশুর আমায় বললেন, বোমা আমার একটি জিনিস খাওয়ার খুব ইচ্ছা করছে। আমি বললাম, কি খেতে চান শ্বশুর? শ্বশুর বললেন, আমি তোমাকে নিয়ে একসাথে পায়েস খেতে চাই। আমি বললাম, শ্বশুর আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য পায়েস তৈরি করে নিয়ে আসছি। তারপর আমি যখন শ্বশুর রুমে পায়েস তৈরি করে খাওয়াতে নিয়ে গেলাম, আমি শ্বশুর রুমে যেতে বললেন, বোমা আজ আমার খুব ভয় করছে। আমার মনে হয় আমি আজ একাই রুমে ঘুমাতে পারবো না। তোমার হাতের রান্না করা পায়েস খেয়ে আমি তোমার রুমে যেতে চাই। আমি শুধু শ্বশুরকে বললাম, শ্বশুর আপনি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কিছু হবে না, আমি তো পাশের রুমে আছি, কোনো সমস্যা হলে আমায় ডাক দিলেন। শ্বশুর বললেন, বোমা যত কিছুই বলো, আমি আজ একা এই রুমে ঘুমাতে পারবো না, কারণ আজ আমার খুব ভয় করছে। আমি শ্বশুর মতো তা কিছুটা হলেও আমি বুঝতে পারছি।
কারণ ইদানিং শ্বশুর আমার দিকে কেমন ভাবে তাকিয়ে থাকেন। আমি শুধু শ্বশুরকে বললাম, শ্বশুর আপনি যান, আপনি যদি বারবার একই কথা বলেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। শ্বশুর আমার কথা শুনে বললেন, আচ্ছা ঠিক আছে বোমা, আমি একাই থাকতে পারবো। এরপর দিন শ্বশুর আবার রাতে অভিনয় করা শুরু করে দিয়েছেন। চিৎকার করছেন ব্যথায়, বলছেন, কি আছো গো, আমায় বাঁচাও, আমি মরে যাচ্ছি, আমি আমার পায়ের ব্যথা কিছুতেই সহ্য করতে পারছি না, মনে হয় আজ আমি মরে যাব। আমি বুঝতে পারছি শ্বশুর এসব অভিনয় করছেন। আমি শ্বশুর রুমে গিয়ে বললাম, আপনি এভাবে চিৎকার করছেন কেন? শ্বশুর বললেন, তুমি কি জান না বোমা, আমার পায়ে ব্যথা? জানি, কিন্তু আমি কি করব? শ্বশুর বললেন, তুমি একটু পায়ে মালিশ করে দাও, তাহলে ব্যথা চলে যাবে। আমি বললাম, শ্বশুর আমি পারবো না, আপনি ভালো কোনো ডাক্তার দেখান। বোমা তুমি আমার মুখের উপর কথা বললে। আমি বললাম, আপনার এই সব নাটক আমার ভালো লাগে না, আপনি নির্ভয়ে নাটক বাদ দিয়ে বলুন আপনি আমার কাছ থেকে কি পেতে চান, সোজা বলে ফেলুন। শ্বশুর বললেন, কি বলছো বোমা, আমার সত্যি পায়ে ব্যথা। আমি বললাম, তাহলে চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চলি। যদি ডাক্তার সাহেব বলেন যে আপনার পায়ে ব্যথা, তাহলে আমি আপনাকে মালিশ করে দিব, আর যদি পায়ে ব্যথা না থাকে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। এই কথা শোনার পর শ্বশুর বললেন, ঠিক আছে কাল তাহলে ডাক্তারের কাছে যাব। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগের রাতে শ্বশুর এমন কাণ্ড করে বসলেন, আমি তো অবাক হয়ে গেলাম। শ্বশুর এমন চিৎকার করছিলেন, পাশের বাড়ির মানুষ ঘুমোতে পারছিলেন না। তখন পাশের বাড়ি থেকে একজন এসে আমায় বললেন, তোমার শ্বশুর জানের কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? আমি কোনো উপায় না পেয়ে বললাম, উনি প্রতিরাতে এরকম চিৎকার করেন, কিন্তু তার কিছুই হয় না। আমি তো আর তাদের বলতে পারি না। শ্বশুর আমার কাছ থেকে কি চান, আমি তো সেটা তাদের মুখ ফুটে বলতে পারি না। এর মধ্যে শ্বশুর বললেন, বোমা আমার কোনো খেয়াল রাখে না, আমি কি করব? পাশের বাড়ির লোকটি তখন বললেন, আপনার শ্বশুর ব্যথায় চিৎকার করছেন, আর আপনি দাঁড়িয়ে থেকে দেখছেন, আপনি কি স্যার বোমা? আপনি এখনই আপনার শ্বশুরের পায়ে তেল দিয়ে মালিশ করে দিন। আমি আর কোনো উপায় না পেয়ে আমি শ্বশুরের ঘরে গেলাম। আমি শুধু শ্বশুরকে বললাম, আপনি চিৎকার বন্ধ করুন, আমি পায়ে মালিশ করে দিলেই তো আপনার ব্যথা কমে যায়। আমি এখন আপনার পায়ে মালিশ করে দিচ্ছি, আপনি ঘুমান। আমি শ্বশুরের পায়ে মালিশ করতেছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার শ্বশুরমশাই চোখ বন্ধ করে কেমন জানি অদ্ভুত রকমের শব্দ করতে শুরু করলেন। আমার ভয় আমার চোখ মুখ চমকে উঠল। তারপরেও আমি মনে মনে ভাবলাম, দেখি আমার শ্বশুরমশাই কি করেন। আর তাছাড়া আজ আমি শ্বশুরমশাইয়ের উদ্দেশ্য জানতে হবে। আমার স্বামী চলে গেছেন বিদেশ, অনেক দিন হয়েছে, কিন্তু আমার তো আর সেরকম কিছু নাই। তাই নিজের অজান্তে আমি শ্বশুরকে পরীক্ষা করতে শুরু করলাম। শ্বশুর হঠাৎ আমায় বললেন, বোমা আমি একটি কথা বলি। আমি বললাম, বলেন, কি বলবেন? আমি তোমার নামে আমার সকল সম্পত্তি লিখে দিব। আমার ছেলে কিছুই জানবে না, তুমি আমার ছেলেকে যেভাবে বলবে সেভাবেই চলবে, যদি তোমার হাতে আমার সম্পত্তি থাকে। আমি বললাম, আপনার কষ্ট করে জমানো সম্পত্তি আমাকে দিতে চাচ্ছেন কেন? জাস্ট তুমি আমার একটি কথা রাখবে। আমি বললাম, তাই শ্বশুর, তাহলে শুনি আপনার কি কথা। শ্বশুর বললেন, বোমা এই কথাটা কাউকে বলা যাবে না, যদি বলো তাহলে আমার আর তোমার অনেক ক্ষতি হতে পারে, আর তাই কোনভাবেই কথা কাউকে বলা যাবে না। এই কথাটি শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। আমি শুধু শ্বশুরকে বললাম, শ্বশুর আপনি বলুন কি কথা, আমি রাখবো আপনার কথা। সত্যি বোমা তুমি আমার কথা রাখবে? এ বাবা কতবার বলবো যে আমি আপনার কথা রাখব। তখন শ্বশুর বললেন, তাহলে আমি যা বলি তুমি এখন তাই মানতে হবে। আমি বললাম, ঠিক আছে বাবা আপনি বলুন। তাহলে শোন বোমা, তুমি প্রথমে আমার রুমের দরজাটা বন্ধ করে আসো। আমি বললাম,
দরজা বন্ধ করতে হবে কেন? আমি যা বলছি তুমি তাই করো। আমি শ্বশুরের কথায় আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি বললাম, এবার কি করতে হবে বলুন শ্বশুর। শ্বশুর বললেন, এবার তুমি রুমের যে কটা জানালা আছে সব বন্ধ করে দাও। আমি শ্বশুরের কথায় রীতিমতো অবাক হচ্ছিলাম। তারপর আমার অনেক ভয় লাগছিল। তারপর ভয় কাটিয়ে আমি শ্বশুরকে বললাম, এবার কি করতে হবে শ্বশুর? শ্বশুর বললেন, এবার তুমি ঘরের লাইট বন্ধ করে দাও। আমি শুধু শ্বশুরকে বললাম, ঘরের লাইট বন্ধ করার দরকার কি? লাইট থাকুক। শ্বশুর বললেন, চুপ, কোনো কথা বলবে না, আমি যা বলছি তাই পালন কর, অর্থাৎ রুমের লাইট বন্ধ করে দাও। আমি শ্বশুরের কথায় আমি রুমের লাইট বন্ধ করে দিলাম। শ্বশুর বললেন, এবার তোমায় আমার মনের কথাটা বলি। আমি আমার শ্বশুরকে বললাম, বলেন আপনার কি এমন কথা যে কথাটা রাতের অন্ধকার করে বলতে হয়? শ্বশুর বললেন, শোন বোমা, আমার ছেলে প্রথম যেদিন তোমাকে বিয়ে করে এনেছিল, তারপরে রাতে তুমি আমার ছেলের সাথে প্রতি রাতে যা করছিলে আমি তোমার কাছ থেকে পেতে চাই। আমি শ্বশুরের কথা শুনে গলা শুকিয়ে গেল। আমি বললাম, শ্বশুর আপনি আমার বাবা, আর আপনার মুখে এসব কথা কি মানায়? আপনার আশীর্বাদে আমার অনেক ভালো থাকবো, আর আপনি এসব কি বলছেন? তখন শ্বশুর একটি হাসি দিয়ে বললেন, বোমা, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আসলে আমার মধ্যে এরকম কোনো খারাপ কিছু নেই। আমি আমার বোমার পরীক্ষা নিচ্ছিলাম। আসলে সে কারো কথায় কি সাড়া দিয়ে উঠতে পারে? কারণ বর্তমান যুগের মেয়েরা ভালো না, তাই আমি আমার বোমাকে পরীক্ষা করেছিলাম। তুমি আমার পরীক্ষায় পাশ করলে বোমা। এতদিন আমি যা করেছি সব অভিনয়, আর কিছুই না বোমা। আজ আমার গর্বে বুকটা ভরে উঠল। তুমি একজন সৎ চরিত্রবান লক্ষ্মী বোমা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।